কতকগুলো গুরুত্বপূর্ণ বিপ্লবের অসমাপ্ত কিছু কাজ সম্পন্ন হয়েছে। যারা এগুলো করেছেন ছাত্র জনতা, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি গতকালকের অনুষ্ঠানে বলেছি, কিছু নব্য দালাল, আওয়ামী দালাল, তারা মাঠে নেমেছেন। তারা এখন প্রমাণ করতে চাইছেন যে এটা একটা অ্যানার্কি হচ্ছে, দেশে এক ধরনের অরাজকতা শুরু হয়েছে ৩২ নম্বর ভাঙ্গা থেকে শুরু করে। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই নব্য আওয়ামী দালালদের একাংশ হচ্ছেন ভালো মানুষ, তারা ঠিক বিপ্লব কি জিনিস, বিপ্লবে কি হয় না হয় এগুলো সম্পর্কে অভিহিত নন। আমি তাদেরকে দ্য বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি। তারা না জেনে স্টেটমেন্ট দিয়েছেন যে এই বাড়ি ভাঙা ভালো কাজ না। আর এই বাড়ি ভাঙা তো উচিত ছিল 5ই অগাস্টেই শুরু হওয়া উচিত ছিল। অগাস্টের 15 তারিখের ভেতরে যেটা সম্পন্ন হবার কথা ছিল সেটা হলো ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখে বিলম্বিত। দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য রেভলিউশন। ফরাসি বিপ্লব 10 বছর চলেছে, তো আমাদেরটা তো 6 মাস হয়েছে। বিপ্লবে এখন অনেক বিপ্লবী সরকার গঠিত হয়নি, সেই সুযোগেই আওয়ামী পন্থীরা এবং সরকারের যারা আশীর্বাদ পুষ্ট ছিল আওয়ামী সরকারের, তারা আবার জেকে বসেছেন এবং তারা অনেকেই 2-1 পালিয়ে গিয়েছিল, তারা ফিরে এসছে। সরকারের কিছু বিলম্বিত বোধোদয় হয়েছে প্রেসারের ফলে। আমরা যে সারাক্ষণ বলে যাচ্ছি যে এটা কোমর ভাঙা সরকার, এটা একটা শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টার সরকার। এই উপদেষ্টারও না, মানে ডক্টর ইউনূস তো প্রধান উপদেষ্টা, এটা হচ্ছে আসলে ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুলের সরকার। সেখানে 2-4 জন ইউনূসপন্থী লোক নিয়ে উনি একটা সরকার করেছেন বলে মনে করেন। ডিলিউশনাল, উনি একটা ডিলিউশনের ভিতরে আছেন যে উনাকে যেহেতু পৃথিবীর সবাই মনে করছে উনি বাংলাদেশের সরকার প্রধান। এটা তো সত্য না, এটা একটা ডিলিউশন। যাই হোক, ওই ডিলিউশন দিয়ে 6 মাস চলে গেল এবং আরো কতদিন যায় আল্লাহ জানে। তবে এই কথা বলার অপেক্ষা রাখে না যে ইউনূস সরকার বা তথাকথিত ইউনূস সরকার শতকরা প্রায় 90% ফেইল করেছে। তবে এক্ষুনি তার আমি অপসারণ চাই না, অপসারণ চাইলে আবার এর পরবর্তীতে আসবে অ্যানার্কি। অ্যানার্কি চাইতে একটা খারাপ সরকার ভালো, সেজন্য ইউনূস সরকার টিকে থাকুন, আমি সেটা চাই। তবে এখন সরকারের বোধোদয় হয়েছে। তারা শনিবার 8ই ফেব্রুয়ারি তারা একটা মুখ ভর্তি একটা, যেটাকে বলে মাউথফুল একটা আন্দোলন শুরু করেছেন সরকার। অপারেশন ডেভিল হান্ট, শয়তানকে শিকার করার একটা আন্দোলন, অপারেশন তারা চালু করেছেন। শব্দগুলো ইংরেজিতে খুব মজার, অপারেশন ডেভিল হান্ট। এবং শনিবার থেকে নিয়ে অদ্যাবধি তারা মাত্র 3 জন এসপি, পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, 3 জনকে মাত্র অপসারণ করেছেন 64টা জেলা। আর যেখানে যেখানে হাসিনার মনোনীত যারা যারা চাকরিতে ছিল এবং এখনো আছেন, আমরা তর্কের খাতিরে ধরেই নিতে পারি 64টা জেলার 64 জন এসপি একেবারেই হাসিনার নিকট এর লোক। এরা স্বৈরতন্ত্রপন্থী। 1 নম্বর হচ্ছে খুনি, 2 নম্বর লুটেরা, 3 নম্বর দেশদ্রোহী। এদেরকে নিয়েই আসিফ নজরুল ওয়াকারুজ্জামানের সরকার চলছে। এবং আমি বিশ্বাস করি এসপি এবং উপরে 2-4 জনকে সরানো হয়েছে, মনিরুল ইসলাম অথবা ডিবি হারুন, এই 2-4 জন সরানো হয়েছে। বাদ বাকি সেট আপ 100% না হলেও 99% আওয়ামী সেট আপ। এই এখন একজনকে, মোল্লা নজরুল ইসলাম নামে একজন ডিআইজি কে ফাইনালি অপসারণ করা হলো। এই মোল্লা নজরুল ইসলাম ছিলেন ডিআইজি মনিরুল ইসলামের সঙ্গে মিলে তারা বাংলাদেশে ওই যে জঙ্গি নাটক,
এইখানে জঙ্গি পাওয়া গেছে, ওইখানে জঙ্গি পাওয়া গেছে, রাত্রেবেলা ক্রস ফায়ার, রাত 3টার সময় এই 8-10 জন মহিলা শিশু সহ 8-10 জনের লাশ পাওয়া যাচ্ছে একটা 5তলা বিল্ডিং এ। তারা নাকি ওই 5তলা বিল্ডিং থেকে আইসিস এর পক্ষে স্লোগান দিয়েছিল, সেখানে আইসিস এর ফ্ল্যাগ রয়েছে। মানে 20 বছর যাবৎ টেরোরিজম পড়িয়ে এবং তার চর্চা করে যেটা জানলাম, সন্ত্রাসীরা কোনোদিনও তাদের কোনো সিগনেচার রেখে দেয় না। যে আইসিস এর সন্ত্রাসী হবে সে তার ঘরে আইসিস এর ফ্ল্যাগ টাঙিয়ে রাখবে না, যেটা মনিরুল ইসলাম এবং মোল্লা নজরুল ইসলামরা হাসিনার নির্দেশে যে জঙ্গি জঙ্গি নাটক খেলেছিল। এটা শুরু হয়েছিল 1996 সালে, সেটা এখনো চলেছে হাসিনা যাওয়া শেষ পর্যন্ত। তাদের মাত্র একজনকে সরিয়েছে আর 3 জন এসপি সরিয়েছে, আর একজন দারোগা বোধহয় ওই ইয়ের গাজীপুরের। বাদ বাকিগুলো কি দোষ করলো? ওগুলোকে সরাচ্ছেন না কেন? যাই হোক, এই যে মোল্লা নজরুল ইসলাম ডিআইজি যাকে সরানো হলো এখন, সে 5ই আগস্টের পরে পালিয়ে চলে গিয়েছিল শারজা থেকে ফেরত এসছে যখন পুলিশের ভিতরে অনেককে ফিরিয়ে আনা হলো, যারা জয়েন করলেন তাদেরই একজন হচ্ছেন ডেভিল, হচ্ছেন মোল্লা নজরুল ইসলাম। হাসিনার এইরকম ডেভিল শয়তান পুলিশ, আর্মি, ব্যুরোক্রেসি সর্বত্র, নেভি, এয়ারফোর্স, আর্মি, পুলিশ, ব্যুরোক্রেসি সর্বত্র গিজ গিজ করছে। এদেরকে ধরতে না পারলে এবং সরকার যদি চিনতে না পারে, তাহলে মনে করব সরকার অথর্ব, ব্যর্থ এবং সরকার উৎসাহী নয়, এদেরকে ধরার ব্যাপারে উৎসাহী নয়। সরকার ইচ্ছুক নয় যে হাসিনা সরকারকে পুরোপুরি উৎখাত করা হোক। কিন্তু বিপ্লবীরা বসে নাই, তারা 32 নম্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামীদের বাড়িঘর ভেঙে এটা প্রমাণ করলো যে বিপ্লব বন্ধ হয়নি এবং দরকার হলে আবারও হবে। আমরা একটা নতুন শব্দ চয়ন করেছি যে এখন অনেক কিছুই 32 নম্বর করে দেয়া হবে। হাসিনা যদি আরেকটা বক্তব্য দেয় তাহলে কিন্তু টঙ্গীপাড়া এবং গোপালগঞ্জের একটা বিরাট অংশ 32 নম্বর করে দেয়া হবে। তবে হাসিনা এবং বেনজির এই দুই ডেভিল দুইটা সত্য কথা বলেছে। এটা বলেই আমি আপনাদের আজকের কথা শুরু করছি। কি সত্য কথা বলেছে হাসিনা? হাসিনা রয়েছে বিতর্কিত বক্তৃতা, যেটার জন্য 32 নম্বর ভাঙলো, সুধা সদন ধ্বংস হয়ে গেল, সবকিছু, বহু আওয়ামীদের বাড়িঘর সম্পত্তি নষ্ট হলো। সেখানে হাসিনা একটা সত্য কথা বলেছে, কিন্তু ওই বক্তৃতায় সে সত্য কথাটা হচ্ছে কি, আমরা এত উন্নয়ন করলাম, এত কাজ করলাম, দেশের লোককে এত চাকরি দিলাম, কিন্তু আমাদের সম্পত্তি যখন ভাঙতে আসলো একটা লোকও আমাদের পাশে এসে দাঁড়ালো না। ডিজাভু 1975 তাই হয়েছিল। শেখ হাসিনা, তোমার বাবা, ভাই, অন্যদের যখন ওই ডেভিলদের যখন নরকে পাঠিয়ে দেয়া হলো, জনগণ হই হই করেছে, হইচই করেছে, হই হই রই রই কাণ্ড, মিষ্টি বিতরণ করেছে, খুশি হয়েছিল যে ফেরাউনের হাত হইতে দেশ মুক্তি পাইয়াছে। বলেছিল কে? আপনার বাপের স্পিকার আব্দুল মালেক উকিল। ভুলে গেলেন হাসিনা? তো এখনো আপনি বলছেন এত কিছু করলাম, উন্নয়ন 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 করলাম, উন্নয়নের তসবিহ আপনি করলেন, তো লোকজন কেউ আসলো না, চক্ষু লজ্জাও নাই যে এত পয়সা করি খাইছি হাসিনার। আর যদি সত্যি সত্যি উন্নয়ন হয়ে থাকে, মেট্রো রেল আর এই যে রাস্তাঘাট, ফ্লাইওভার, এগুলো যদি জনগণ উন্নয়ন মনে করত, তাহলে তো লোকজন এগিয়ে আসতো। এগিয়ে আসলো না কেন? কারণ আপনার ওই হাসিনার আবার বেনজির আইজি, সে কিন্তু ওই যে একটা অডিও টেপ ছেড়েছে, তার ভেতরে সে একটা সেন্টেন্স, একটা কথা, খুব সত্য কথা বলেছে। ওই কথা বলাতে আবার পুলিশ বিভাগের অনেক লোক নারাজ। হ্যাঁ, এগুলা কি বললো, আমাদেরকে বিবস্ত্র করে দিল। সে কথাটা কি? বেনজির সত্য কথাটা বলে দিয়েছে। কি সত্য কথাটা? যে আমাদের ভয় পাবার কিছু নেই, পুলিশের 90% তো আওয়ামী লীগের লোক,
সে এবং হাসিনা এবং অন্যান্য যে মনিরুল ইসলাম, বিবি হারুন, এরা তো বেছে বেছে আওয়ামী ঘরানার লোকদেরকে পুলিশে চাকরি দিয়েছিল, একেবারে কনস্টেবল থেকে শুরু করে আইজি। মানে আপনি শুধু এসপিদের ধরবেন, কনস্টেবল, হাবিলদার, যারা এই যে নির্মম ভাবে মানুষ হত্যা করলো, এসপি ডিআইজি তো গুলি করে নাই, গুলি করেছে কারা? কর্পোরাল, সার্জেন্ট, পুলিশের সার্জেন্ট, পুলিশের হাবিলদার, পুলিশের সিপাহী, তারা রাইফেল দিয়ে, বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছে। আবু সাইদ যখন এভাবে দাঁড়ালো যে গুলি কর গুলি কর, আবু সাইদকে তো কোনো ডিআইজি বা এসপি গুলি করে নাই, বিনা হুকুমেই একজন সাধারণ পুলিশ, কি র্যাঙ্ক তার জানি না, ইন্সপেক্টর বা জাতীয় কিছু হবে, সে গুলি করলো। আপাদ মস্তক পুলিশ বিভাগের চোখ বন্ধ করে আপনারা ধরে নিতে পারেন 90 ভাগ। বেনজির বলেছে, আমি 90 ভাগের উপরে আর গেলাম না, কমপক্ষে 90 ভাগ পুলিশ, সিপাহী থেকে শুরু করে আইজি পর্যন্ত চোর, খুনি, ডাকাত, স্বৈরাচারী, বাংলাদেশের শত্রু। এই যে পুলিশের যে সিপাহীটা হয়েছে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে, কেন ঘুষ দিয়ে চাকরি নিল? যে 10 লক্ষ টাকা ঘুষ দেব, 10 কোটি টাকা বানাবো। এই বানানোর প্রক্রিয়াতেই তো দেশ চলেছে। হাসিনাও বানিয়েছে, পুলিশ বানিয়েছে। হাসিনার সবচাইতে যে 3টা বিভাগ সবচাইতে করাপ্ট, একটা হচ্ছে আইন বিভাগ, জুডিশিয়ারি। এমন কোন জাজ, ম্যাজিস্ট্রেট, একেবারে লোয়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ছিল না যে বেটা চোর নয়। মানে আপনি চোখ বন্ধ করে 10টা বিচারকের গায়ে হাত দিলে 9টা চোরের গায়ে হাত পড়বে। চোর শুধু চোর না, এরা হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যত রকম অনাচার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, ওদের নাম আপনারা জানেন, নিজামুল হক, এস কে সিনহা, এগুলো বহু বহু, সবগুলাই চোর ডাকাত, ডেভিল। এই ডেভিল গুলো হয় কিছু মারা গেছে, কিছু রিটায়ার করেছে, কিন্তু জাস্টিস খায়রুল হক কিন্তু এখনো জীবিত, নিজামুল হক এখনো জীবিত। তাদের বিরুদ্ধে হাত দেওয়ার সাহস পায় না ইউনূস সরকার। কারণ যেটা আমি কালকেও বলেছি, আগেও বলেছি, ইউনূস সরকার মুন্নি সাহাকেই গ্রেপ্তার করতে পারে না, তাদের কাপড় নষ্ট হয়ে যায়। ওরে বাপরে বাপ, মুন্নি সাহাকে ধরবো, সেখানে আপনার জাস্টিস খায়রুল হককে ধরবে, এই সাহস ইউনূস সরকারেরও নেই, ইউনূস সাহেবেরও নেই, ওদের কারোরই নেই, ইচ্ছাও নেই, সাহসও নেই। ইচ্ছা থাকলেই উপায় হয় ইউনূস সাহেব। আপনি ধোকাবাজি করবেন না, আমরা বুঝবো না, তা তো হয় না। আপনি 6 মাস থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই হচ্ছে, এই সংস্কার করব, 6টা সংস্কার করলেন। আপনার 1 নম্বর সংস্কার হওয়া উচিত ছিল ধরো আর মারো, যারা মানুষ খুন করেছে তাদের ধরো, বিচার করো, ফাঁসি দাও, বিচার করো, যাবজ্জীবন দাও, বিচার করো, 15 বছরের জেল দাও। যেটা আমি বহুবার বলেছি, বিচার করে যাদেরকে আপনারা রেখেছেন জামাই আদরে, ভিআইপির মতো সব হাসাহাসি করছে, পিকনিক করছে, এরা তো সব বন্দী। হ্যাঁ, আপনার সালমান রহমান থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই যতগুলো ডেভিল আছে, এই ডেভিলদের কিন্তু খুব ভালো অবস্থায় আছে। তারা সুন্দর টেলিভিশন দেখছে, ঘরের ভেতরে শুয়ে আছে, আরামে একটা ছুটি কাটাচ্ছে। আর তাদের এক একজনের 10,000 20,000 কোটি টাকা চুরি করা সম্পত্তি আছে দেশের বাইরে। তারা জানে একদিন জামিন পাবো, টুস করে চলে যাব, লুট করা যা তা তো করেই ফেলেছি। এদেরকে একটা চুলও ছিঁড়তে পারছে না ইউনূস সরকার, ছেড়ার ইচ্ছাও নাই, এবং তারা যে রকম সরকার চালাচ্ছেন তাতে সেই ক্ষমতাও নাই। নয়াদিল্লি হুমকি দেবে আর ইউনূস সরকারের লোকজনের প্যান্ট পায়জামা নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই আমি আজকে আপনাদের সামনে যে কথা বলবো, এই যে আওয়ামী লীগের একটা কয়দিন আগে জুম মিটিং হয়েছে, তারা বলছে গোপন। তো কোন জিনিস জুমে করলে তার গোপন থাকে না, কেন গোপন বললো জানি না। প্রায় এখন 8-10 জন মধ্য মাঝারি সাইজের আওয়ামী নেতা, জেলা লেভেলের, তারা একটা জুম মিটিং করেছে। একটার চেয়ে একটা অখাদ্য বক্তব্য। তারা গেরিলাকে বলছে গরিলা, যে আওয়ামী লীগের বিরাট গরিলা বাহিনী আছে।
আমি তো মনে করেছিলাম আফ্রিকার জন্তু, গরিলা। পরে বুঝলাম গরিলা না, এটা গেরিলা। এই অর্ধশিক্ষিত গুলো গেরিলা এবং গরিলার পার্থক্য বোঝে না। তবে যেটা তারা বুঝাতে চাইলো যে আওয়ামী লীগের হাতে গেরিলা নামে একটা বিরাট সন্ত্রাসী বাহিনী আছে, তারা দেশকে সন্ত্রাসের মাধ্যমে অচল করে দেবে। এবং বাদ সাধলো কারা? ছাত্র জনতা। তারা চিন্তাও করতে পারে নাই যে সুশীল সমাজ যা চিন্তা করে ছাত্র সমাজ সেটা চিন্তা করে না। যে আমি একটা ইউটিউব অনুষ্ঠানে দেখলাম, সার্জিস বলছেন যে আমরা জুলাই মাসে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলাম, তারা বললো যে না, আমরা এখন কিছু করতে চাইছি না, আমরা হাসিনা সরকারকে এই মুহূর্তে অপসারণ করার কোনো প্রোগ্রাম আমাদের নাই। মন্তব্য নিষ্প্রয়োজন। যাই হোক, তবে এই যে গোপন জুম মিটিং যেটা হলো, তথাকথিত গোপন, সেখানে বলেছে তারা গরিলা বাহিনী দিয়ে দেশকে অশান্ত করে ক্ষমতা দখল করে নেবে এবং এই প্রক্রিয়ায় তারা কি করবে? জামাতে ইসলামীকে শেষ করে দেবে। আর ওয়াকারুজ্জামান সম্বন্ধে বলেছে আমরা তাকে গুপ্ত হত্যা করে হোক, যেভাবে হোক তাকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দেব। এটা শুনলে আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগ জামাতের উপরে এবং ওয়াকারুজ্জামানের উপরে খুব রাগ করেছে? এটা হচ্ছে ওই যে স্কাইপ কেলেঙ্কারির সময় বিচারক নিজামুল হক যেটা বলেছিল যে আমার অ্যাটর্নি জেনারেল নাকি না, আমার চিফ প্রসিকিউটর জিয়াউল মালুম বলে যে স্যার, আমি আপনার এজলাসে মাঝে মাঝে খাড়ায়া যামু, আপনি বসায়া দিবেন, লোকজন মনে করব আপনার সাথে আমার কোনো খাতির নাই। ওই খেলা খেলছে আওয়ামী লীগ, নির্বোধ, অতি কাঁচা খেলা। তারা মনে করছে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে বললে আর ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বললে এদেরকে ইউনূস সরকার খুব আদরে যত্নে রাখবেন, সেই জন্যই বলা। তারা জামাত ইসলামীকেও নিষিদ্ধ করতে চায় না। জামাতের আমির তো বলেছেন সারাক্ষণ হাসিনা হাসিনা, আওয়ামী লীগ করলে চলবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। প্রাক্তন জাসদপন্থী ডক্টর শফিকুর রহমান জামাত প্রধান বলেছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের আসলে কোনো গন্ডগোল নেই। ওরা বহুবার সবসময় আওয়ামী লীগ আর জামাত একসঙ্গে মিলে কাজ করেছে। 86 সালের নির্বাচন, 91 পরে খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধাচরণ, সবসময় তারা হরিহর আত্মা। তারা ওই যখন কর্নেল ফারুকদের ফাঁসি দেয়া হলো তখন জামাত নেতৃবৃন্দ বলেছেন আইনের বিচারক বিভাগের কোনো কথার উপরে আমাদের কোনো বক্তব্য নাই। তো তারা হরিহর আত্মা, পুরনো বন্ধু। এবং ওয়াকারুজ্জামানকে এলিমিনেট করে ফেলবে, তাকে একেবারে কি বলে ওই যে টার্গেট কিলিং করে ওয়াকারুজ্জামানকে গায়েব করে দেবে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই। বা তাদের গরিলা বাহিনী তারা ওয়াকারুজ্জামানকে শেষ করে দেবে। কেন তারা এই কথাটা বললো? ওই যে আমি খাড়ায় যাবো, আপনি বসায় দিবেন, লোকে মনে করবো আপনার সাথে আমার কোনো খাতির নাই। তারা যখন যেহেতু ওয়াকারুজ্জামানকে বিএনপি গালাগালি করছে, ওয়াকারুজ্জামান বলবে দেখো আমি তো বলেছিলাম, আমি তো হাসিনা বিরোধী, আমি তো দেশবাসীকে জীবন রক্ষা করলাম, গুলি করলাম না, মানুষ হত্যা করি নাই, আমার সেনাবাহিনী মানুষ হত্যা করে নাই, এই মিথ্যাচার ওয়াকার করেছে। এখন ওয়াকারের মুখে আরো কথা ফুটবে, তার বুকে জোর বাড়বে এবং সে ইউনূস সরকারের আরো কাছে চলে আসবে যে ওয়াকার তো আওয়ামী লীগের শত্রু। এটা আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি। তারা ইউনূস সরকারকে উৎখাত করবে। তাদের অন্য একটা প্ল্যান হচ্ছে তাদের গরিলা বাহিনী করবে, মানে গেরিলা টেরোরিস্ট। আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে করাবে, এবং সেনাবাহিনীর সবচাইতে তাদের বিশ্বাসভাজন হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা সাবধান হবেন। মানে আওয়ামী লীগ যাকে গাল দেবে মনে করবেন আওয়ামী লীগ তাদেরকে ভালোবাসে। তারা জানে ওয়াকারুজ্জামানকে হত্যা করা এত সোজা ব্যাপার না, তবে এটা তারা বলে দিচ্ছে। এবং এটা কিন্তু একটা টেরোরিজমের আওতায় পড়ে। আওয়ামী লীগ টেরর বিস্তার করছে, ইন্টারনেটের মাধ্যমে তারা টেররিস্ট কথাবার্তা বলছে, যদিও তারা মিন করছে না। মিন না করলেও আপনি একটা দেশের সার্বভৌম দেশের
সেনাবাহিনীর প্রধানকে হত্যা করবেন, এই ধরনের কথা আপনারা ছাড়ছেন। এই অজুহাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। যাই হোক, আপনারাই বিচারের ভার আপনাদের হাতে। আওয়ামী লীগ কেন ওয়াকারুজ্জামানকে এত নিন্দা করলো, জামাতকে নিন্দা করলো? কারণ একটাই, এদেরকে তারা ক্ষমতার কাছাকাছি দেখতে চায়। তো এটা খুব একটা মজার খেলা চলছে। তবে আমি মনে করি, আমি খুব আশাহত হয়েছিলাম, আমি এখন আশাবাদী যে ছাত্র জনতা বিপ্লবের রাস্তা ছাড়েনি। হাসিনা আরেকটা গন্ডগোল লাগাবে, তার টুঙ্গি পাড়ার সমস্ত কিছু গায়েব হয়ে যাবে, 32 নম্বরের কাছে চলে যাবে। তো ওইটা এখন বোধহয় হাসিনা করবে না। তবে ওইটাই যথেষ্ট না। এখন এই যে অপারেশন ডেভিল হান্ট সরকার যদি সত্যি মিন করে থাকে, তাহলে 64টা এসপি, ডিসি, ইউএনও এবং একেবারে সেকশন অফিসার থেকে সেক্রেটারি পর্যন্ত যেগুলো আছে, ধরেই নেবেন কমপক্ষে 90 জন আওয়ামী ঘরানার, তা না হলে চাকরি পেত না। পুলিশে এবং সিভিল সার্ভিসে চাকরি নিতে হলেই বাপ দাদার খোঁজ নিয়ে তাদের চাকরি দেয়া হতো। এরা কোন কাদেরকে ভোট দেয়, আওয়ামী লীগকে দেয়, বিএনপি কে দেয়, না জামাতকে ভোট দেয়, এটা জেনেই ইন্টারভিউ করে তাদেরকে সিলেক্ট করা হতো। আইএসএসবি তেও, আর্মি, এয়ারফোর্স, নেভিতেও তাই, এবং ব্যুরোক্রেসি পুলিশেও তাই। এরা সব আওয়ামী লীগের লোকজন। কেউ ভুল পাল্টেছে চাকরি রাখার জন্য, এখন আওয়ামী লীগ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমি খুশি যে বেনজির আহমদ ওদের স্বরূপটা তুলে ধরেছে। কি উদ্দেশ্যে তুলে ধরেছে জানি না, সে বলেছে 90 জনই তো আমাদের লোক পুলিশের, এটা সত্য কথা। সুতরাং যারা অপারেশন ডেভিল হান্ট করছেন তাদের আমি বলি, এই 90 জনকে আপনারা খুঁজে বের করেন। পুলিশ, সেনাবাহিনী, ব্যুরোক্রেসিতে যারা আছে আওয়ামী, তাদেরকে ধরেন। না ধরলে ছাত্র জনতাই কিন্তু আপনাদের আবার 32 নম্বরে যা করেছে সেটা করে দেবে। আমি কিন্তু একটু আশাবাদী। আর আবার আমি সুশীলদের বলছি, আপনারা না বুঝে এত লাফালাফি করবেন না। দেশে কোনো অরাজকতা হচ্ছে না। ছাত্র সমাজ 32 নম্বর থেকে শুরু করে এই ফ্যাসিবাদের যে প্রাসাদ গুলো ভেঙে দিয়েছে, তাদের সবকিছু ভেঙে ফেলছে। এটা সিম্বলিক মূল্য 1000 কোটি টাকা। এটা আমাদের জন্য একটা ভালো খবর যে ভবিষ্যতের হাসিনারা, ভবিষ্যতের আওয়ামীরা যারা এই ধরনের কাজ করবে, তাদের জন্য একটা শিক্ষা হয়ে গেল যে বাপের নামে স্ট্যাচু বানালেই ওর ক্ষমতা পার্মানেন্ট হয়ে যায় না। জনগণ তাদের ঠিক যেখানে তাদের আওকাত মনে করিয়ে দিল, যেখানে মুজিবের স্থান, যেখানে হাসিনার স্থান, ওইখানে জনগণ নিয়ে গেল, এবং বারবার জনগণ সেটা করবে। এটা কোনো এনার্কি নয়, এটা বিপ্লব, এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ মাত্র। আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক, এবং বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এবং এই কোমর ভাঙা সরকার একটু হলেও যেন কোমরের শক্তি সঞ্চয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে
সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে। ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলছে, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কি জাননি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন। যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।